জয় হিন্দ দোস্ত, নমস্কার। আমি উত্তম, আপনারা দেখছেন উত্তম রিয়াকশন। বন্ধুরা, আজ আবারও সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ড ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের ভিডিও টাইটেল হচ্ছে বাংলাদেশের ভাগ্য আকাশে কি ঘটতে যাচ্ছে। বন্ধুরা, বাংলাদেশের আকাশ তো কালো মেঘে ছেয়ে আছে 5ই আগস্টের পর থেকে। 2024-এর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের আকাশ একদম ঘনঘাটা হয়ে আছে কালো মেঘে। সেটা আমরা সবাই জানি, আপনারাও জানেন। ভবিষ্যতে বাংলাদেশের ভিতরে কি ঘটতে যাচ্ছে, বাংলাদেশের আকাশ আদৌ ভবিষ্যতে পরিষ্কার হবে কিনা, আবার সূর্য উদয় হবে কিনা, আবার বাংলাদেশের মানুষ সেই চন্দ্রমার আলো দেখতে পাবে কিনা, বাংলাদেশের আকাশে যে কাল বৈশাখী মেঘের ছায়া ঢেকে গেছে সেটা বাংলাদেশের আকাশ থেকে কখনো পরিষ্কার হবে কিনা তার সম্পর্কে জানতে পারবো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। আর হ্যাঁ, সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ড ইউটিউব চ্যানেলটি ফলো করবেন, চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা কি কাটার পথে? দর্শক, আপনারা যারা বাংলাদেশপন্থী, বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী, প্রগতিবাদী এবং মুদ্রা কথা আমি যদি বলি যে যারা আওয়ামী লীগপন্থী, তারা কি এই মুহূর্তে হতাশ হয়ে গেছেন? না, হতাশার কোনো কারণ নেই। আমরা এটি সত্য যে আমরা অনিশ্চয়তার দোলাচলে দুলছি। এখানে শুধু বাংলাদেশ বিষয় কাজ করছে না, এখানে ভূ রাজনীতি কাজ করছে, অনেক কিছু কাজ করছে এবং ভূ রাজনীতির উপর নির্ভর করে বাংলাদেশ পরিস্থিতি পাল্টে যাবে। এই যে সাম্প্রতিক চলাফেরা, মুভমেন্ট এবং নানা খবরে আপনারা হয়তো অনেকে মনে করছেন যে নির্বাচনটাকেই আসলে হয়েই যাচ্ছে। না, ইসলামাবাদ কিন্তু বহুদূর। একটি পক্ষ, এমনকি ইউনূস সরকার চাইছে এবং বাংলাদেশে প্রতিক্রিয়াশীল চক্র, বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী শক্তি চাইছে একটি যে কোনো যেন তেন ভাবে নির্বাচন, একপাক্ষিক নির্বাচন করে ক্ষমতার মসনদে পাকাপোক্তভাবে বসতে। আবার ইউনূসও কিন্তু ক্ষমতায় যে থাকবার একটা ব্যাপার, সেই ব্যাপারটা নেই। ইউনূসকেও কেউ চাইছে না, কারণ জল বহু ঘোলা হয়ে গেছে। এই ঘোলার পরে ইউনূস যে আরো একটা দীর্ঘস্থায়ীভাবে থাকবে, না, সেটিও হচ্ছে না। একটা নির্বাচনেরই তোড়জোড় ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা এরই মধ্যে জেনে গেছেন যে আগামী পরশু বুধবার 10 তারিখ, 10 ডিসেম্বর, নানান ঘটনায় ভরা দিনটি। সেই দিন নির্বাচন কমিশন, এগুলো রেওয়াজ যে নির্বাচনে তফসিল ঘোষণার আগে মহামান্য রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনারগণ সাক্ষাৎ করেন। বেতার টেলিভিশনে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়। এই পর্বগুলো, এই কাজগুলো আগামী পরশু বুধবার 10 তারিখ মহামান্য রাষ্ট্রপতির সাথে বেলা 12টায় সাক্ষাৎ আছে। এরপরে সেকেন্ড হাফে বেতার টেলিভিশনে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ ক্রমে যদি নির্বাচন কমিশন মনে করে যে ওই দিনই তফসিল ঘোষণা হবে, বুধবার 10 তারিখেই হতে পারে, আর না হলে সর্বোচ্চ 11 তারিখে
নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার, ইউনূস সরকারের নির্বাচন কমিশন। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনের ডেট, তারিখ ইত্যাদি বিভিন্ন শিডিউল ঘোষণা করা হবে। কিন্তু অনেকে ভাবছেন যে নির্বাচনের তফসিল তো ঘোষণা হয়ে গেল, নির্বাচনটা কি হয়েই যাচ্ছে? আপনাদের মনে করিয়ে দিতে চাই 2008 সালের 30শে ডিসেম্বর যে নির্বাচনটা হয়েছিল, যে নির্বাচনে ভূমিধস বিজয় আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, সেই নির্বাচনটি হবার আগে 5 বার তফসিল ঘোষণা হয়েছিল। 5 বার তফসিল ঘোষণা হয়ে চূড়ান্তভাবে সেই বছরের 2008-এর 30শে ডিসেম্বর নির্বাচনটি হয়েছিল। কাজেই এটি মনে করবার কোনো কারণই নেই যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল আর নির্বাচনটি হয়ে গেল, তাহলে তো ইউনূস জামাত চক্র সফল হয়ে গেল। কিন্তু সফল হতে গেলে অনেক কিছু লাগে। আজকে বাংলাদেশ এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা শুধুমাত্র বাংলাদেশ নয়, এখানে আন্তর্জাতিক অনেক ব্যাপার আছে। অনেক ব্যাপারের মধ্যে ভারত এখানে ফ্যাক্টর, এখানে রাশিয়া ফ্যাক্টর, এখানে চীন ফ্যাক্টর, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্যাক্টর। আপনারা জানেন যে গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া নিরাপত্তা কৌশল প্রকাশ করা হয়েছে। আমি গতকালকে এটি নিয়ে একটি কন্টেন্ট করেছি। সেই নিরাপত্তা বা সিকিউরিটি স্ট্র্যাটেজি, তাতে ভারতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ভারতকে, সোজা কথা মোদ্দা কথা, ভারতকে চাই। এবং চীনের সাথেও যে কম্পিটিশন, প্রতিযোগিতা, বাণিজ্যিক ভারসাম্যপূর্ণ বাণিজ্য থাকবে, কিন্তু নয়া নিরাপত্তা কৌশলে একজন আরেকজনের সাথে যুদ্ধ করবে, সংঘর্ষে জড়িয়ে যাবে, সেগুলো কিন্তু নেই। নয়া নিরাপত্তা কৌশলে শান্তির বার্তা আছে। আর এই শান্তির বার্তা হিসেবে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরকালেই মার্কিন যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে ভারতে তাদের বাণিজ্য প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের ডেপুটি রেক্স সুইৎজারের নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল ভারতে আসছেন এবং আগামী 10-12 ডিসেম্বর ভারতের সাথে বাণিজ্য চুক্তির ব্যাপারে একদম ফাইনাল আলাপ আলোচনার একটা বিষয় আছে। 3 দিন, 10, 11, 12 ডিসেম্বর। এই 10, 11, 12 ডিসেম্বরের মধ্যে মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়ে যাবে এবং এর মধ্যে হয়তো 15 ডিসেম্বরের মধ্যে চুক্তি হয়ে যেতে পারে। অর্থাৎ ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সমস্যা সমাধান হয়ে গেল। এবং একই সময়ে আগামী 10 তারিখেই সূত্রের বরাত দিয়ে সূত্র বলছে যে দিল্লি হয়ে, এই বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে দিল্লি হয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিশেষ প্রতিনিধি বাংলাদেশ সফরে আসবেন। এই সফরগুলো বা এই আশাগুলো মূলত বাংলাদেশে যে এই যে রাজনৈতিক সংকট, এই সংকটগুলো নিয়ে আলাপ আলোচনার জন্যই। আপনারা খেয়াল করেছেন 2 দিন আগে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে এই যে এখনকার যে ইউনূস সরকার কিংবা বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে, সেই দলগুলো অতীতের নির্বাচনকে কাঠগড়ায় নিচ্ছেন। স্পেশালি যদি আমরা বলি 2014, 2018, 2024 এই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ। জয়শঙ্কর বলেছেন যে আপনারা নির্বাচন প্রশ্নবিদ্ধ বলছেন অতীতের নির্বাচনগুলোকে, যদি ওগুলো প্রশ্নবিদ্ধ হয় তাহলে আপনারা তো আবারও একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের দিকেই যাচ্ছেন। দেশি বিদেশি সকল জরিপে কমপক্ষে 50% মানুষ একটি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল, সর্বশেষ ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সমর্থক। এই আওয়ামী লীগের সমর্থককে বাদ দিয়ে আপনারা নির্বাচন করতে চাইছেন। নানা অ্যাঙ্গেলে, নানা ভাবে এই জিনিসটি ভারত বোঝাচ্ছে, বিশ্ব বোঝাচ্ছে, সবাই বোঝাচ্ছে। তাহলে সেই নির্বাচনটা কিভাবে হয়? এবং সত্যিকার অর্থে একা একা দরজা বন্ধ করে আজকের পৃথিবীতে খাওয়া যায় না। কিন্তু আজকের পৃথিবীতে খেতে হলে সবাইকে লাগে, প্রতিবেশীকে লাগে, অন্যান্য প্রভাবশালী শক্তিশালীদেরকে লাগে। শুধুমাত্র আপনি পাকিস্তানি প্রেসক্রিপশন কিংবা টার্কিশ প্রেসক্রিপশন কিংবা চাইনিজ প্রেসক্রিপশনে একটা নির্বাচন করে
পাতানো নির্বাচনের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার মসনদে বসতে চাইবেন, সেটি কিন্তু আসলে হয় না, সম্ভব না। কিন্তু আজকে বাংলাদেশের একপাক্ষিক নির্বাচনের ব্যাপারে পৃথিবীব্যাপী যে নেতিবাচক অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডকে ডিঙ্গিয়ে অন্ততপক্ষে বাংলাদেশে নির্বাচন হবে না। এটি নিশ্চিত থাকুন, এই যে মার্কিন তৎপরতা, রাশিয়ান প্রেসিডেন্ট ঘুরে গেলেন ভারত, একটা বিষয় স্পষ্ট যে বাংলাদেশে সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। এবং ভারত তো জোরালো দাবি, আগাগোড়াই দাবি, সব দলের অংশগ্রহণে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। ভারতের প্রথম থেকে আজ পর্যন্ত ভারত বিশ্বের একটি প্রভাবশালী দেশ। ভারত যে কণ্ঠে কথা বলে, বিশ্ব এখন কিন্তু সেই কণ্ঠেই কথা বলে। ভারতকে পাকিস্তানের সাথে কাউন্ট করলে হবে না। একটা শ্রেণী বাংলাদেশের ভারতকে পাকিস্তানের সাথে কাউন্ট করে। ভারতকে 3 নম্বর শক্তি হিসেবে বিবেচনা করতে হবে সব দিক দিয়ে। সামরিক 3, অর্থনীতি 4, 3-এ আসবার পথে। তো সেই জায়গা থেকে ভারতকে কাউন্ট করতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রকে কাউন্ট করতে হবে, চীনকে কাউন্ট করতে হবে, রাশিয়াকে কাউন্ট করতে হবে, ভারতকে কাউন্ট করতে হবে। এগুলো কাউন্টেবল কান্ট্রি। ইউরোপীয় ইউনিয়নকে কাউন্ট করতে হবে। কাজেই সবাই যদি বৈশ্বিকভাবে যদি মনে করে যে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক ভাবে নির্বাচন হতে হবে, তাহলে অবশ্যই হতে হবে। বিশ্বকে বাদ দিয়ে আপনি দরজা বন্ধ করে একা একা নির্বাচন করে পুলসেরাত পার হয়ে যাবেন, এটি অসম্ভব, কোনোভাবেই এটি সম্ভব না। এখন দেখার বিষয় যে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল আসলে আসছে চূড়ান্ত করতেই, মার্কিন ভারত বাণিজ্য যে সংঘাত, সেই সংঘাতটা দূর করে একটা সমঝোতায় আসতে। এটি সমঝোতা হওয়ার সাথে সাথে দেখবেন যে সব পাল্টে যাচ্ছে এবং মার্কিন প্রতিনিধি বাংলাদেশে আসছেন। এগুলোই আসার কথা, আসার খবর যে যতই নির্বাচনী তফসিল ঘোষণা করা হোক না কেন, এক তফসিলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, এটি আপনি মনে করলেও আমি মনে করি না। আমি শুরুর দিকেই বলেছি যে ইসলামাবাদ বহুদূর। হ্যাঁ, ইসলামাবাদ বহুদূর। বাংলাদেশ ঢাকায় আমরা থাকতে চাই, আমরা দিল্লিও যেতে চাই না, ইসলামাবাদেও যেতে চাই না। এবং ঢাকায় থাকবারই বৈশ্বিকভাবে ব্যবস্থা হচ্ছে। আমরা সেই সময়টার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। দোস্ত, ভিডিওটি এখানে শেষ হয়েছে, দেখতে পেলাম সাজ্জাদ ভাই এখানে বলেছেন বাংলাদেশে 2টি পন্থী রয়েছে, কিন্তু আমার হিসাবে বাংলাদেশে 3টি পন্থী রয়েছে, 3 পন্থা বাংলাদেশে রয়েছে। যেমন মুক্তিযুদ্ধ আর স্বাধীনতা পন্থী একটা, পাকিস্তান পন্থী একটা, আর ইসলামপন্থী মানে তালেবান পন্থী একটা। বাংলাদেশে এই 3 পন্থী সব থেকে বেশির পন্থী হচ্ছে মুক্তিযুদ্ধপন্থী। কিন্তু বর্তমান সময় বাংলাদেশে যেটা আমরা দেখতে পাচ্ছি, পাকিস্তানপন্থী বেশি। পাকিস্তানে তারা কি করে? তারা ইসলামের নাম করে সন্ত্রাসী সৃষ্টি করে, বিভিন্ন দেশে সন্ত্রাসী রপ্তানি করে। সেই পাকিস্তানের প্রেসক্রিপশনেই এখন কাজ করছে। আমরা জানতে পেরেছি যে এই ভিডিওর মাধ্যমেই আগামী নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানতে পেরেছি। কিন্তু এই নির্বাচনটি আদৌ কি হবে বাংলাদেশে? বাংলাদেশে যতক্ষণ না আওয়ামী লীগ
ফিরছে। যতক্ষণ না আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে বাংলাদেশের এই পাকিস্তানপন্থী জঙ্গি গোষ্ঠী যারা রয়েছে, যারা জামায়াত ইসলাম, বিএনপি এবং যে নতুন উদীয়মান যে মেধাবীদের যে পার্টি রয়েছে, সেই পার্টির লোকজন যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়, তাহলে এই নির্বাচনটি যে গ্রহণযোগ্য হবে না সেটা কিন্তু অনেক আগে থেকে স্পষ্ট হয়েছে। আর সম্প্রতি আমরা দেখেছি যে রাশিয়ার রাষ্ট্রপতি ভারত সফর করে যখন ফিরে গিয়েছেন, তখন কিন্তু মানে আমেরিকা তার যে সামরিক নীতিমালা সেটা কিন্তু পরিবর্তন করেছেন। হ্যাঁ, সামরিক নীতি সেটা কিন্তু পরিবর্তন করেছেন এবং ভারতের সাথে ট্রেড ডিল করার তৎপরতা আরো বেশি করছেন। তবে এই যে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন ভারতে সফর করে গেলেন, এই সফরটা কিন্তু ভারত আর রাশিয়ার পক্ষ থেকে সোজা কিন্তু ইউরোপ ইউনিয়ন অ্যান্ড আমেরিকাকে সোজা একটা মেসেজ দেওয়া হয়েছে। এটাও বুঝতে হবে যে সাউথ এশিয়াতে যদি আমেরিকার বরখাস্ত কায়েম রাখতে হয়, তাহলে কিন্তু ভারতের হাত ধরে রাখতে হবে। ভারত ছাড়া এখানে কোনো কাজ হবে না। এটা আমেরিকাকে মেসেজ দেওয়া হয়েছে। আমেরিকাকে এটাও মেসেজ দেওয়া হয়েছে, আমেরিকা সহ ইউনিয়নকেও এই মেসেজটা দেওয়া হয়েছে, রাশিয়া আর ভারত টাইম টেস্ট ফ্রেন্ডস। এখন আমেরিকা আর ইউনিয়নের জন্য তো রাশিয়ার হাত আমরা ছেড়ে দিতে পারি না, রাশিয়ার বন্ধুত্ব আমরা শেষ করতে পারি না। পারে কি? পারে না। তার কারণ ইউরোপ ইউনিয়ন কখনোই ভারতের সাপোর্টে কথা বলেনি, না কখনো বলবে। আমেরিকা তো সে মতলবী, সে শুধু তার মতলবের জন্যই মানুষের সাথে সম্পর্ক করে, কোনো একটা দেশের সাথে সম্পর্ক করে, মতলব শেষ, সম্পর্ক শেষ। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ইউরোপ ইউনিয়ন মনে করে তাদের সমস্যা মানে পৃথিবীর সমগ্র দেশের সমস্যা। না, ইউরোপের সমস্যা ইউরোপেরই, সেটা ভারতের সমস্যা না। আমেরিকার সমস্যা আমেরিকারই, সেটা ভারতের সমস্যা না। ভারত আর চায়না কখনো যুদ্ধে যাবে না, তারা অর্থনৈতিক দিক দিয়ে আরো শক্তিশালী হতে চায়, বিশ্বের রাজত্ব কায়েম করতে চায়। অতএব আমেরিকা যতই চেষ্টা করুক না কেন, চায়না আর ইন্ডিয়ার মধ্যে লড়াই করানো সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। ভারতের রাজনৈতিক যারা রয়েছে এবং যে সমস্ত ব্যারোক্রেটার রয়েছে, তারা এত অবুদ্ধির লোক নয় যে আমেরিকার কথাই যুদ্ধে চলে যাবে। আমাদের যে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, তিনি বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেছেন। পূর্ববর্তী যে সমস্ত নির্বাচন হয়েছে আওয়ামী লীগের আগে, সে সমস্ত নির্বাচনও তো একতরফা হয়েছিল। আর শেখ হাসিনাকে বলা হয় যে শেখ হাসিনা একাই নির্বাচন করেছে। শেখ হাসিনা তো বলেছে যে সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আবেদন করেছে, একমাত্র জামায়াতকে বাদ দিয়ে। বাকি বিএনপি সহকারে যে সমস্ত ছোট বড় পার্টি আছে বাংলাদেশের যতগুলো, সবাইকে আমন্ত্রণ করেছে, সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছে। কিন্তু বিএনপি তার একঘেয়েমির জন্য নির্বাচন প্রত্যাখ্যান করেছে। সেটা বিএনপির সমস্যা, এখানে আওয়ামী লীগের কোনো সমস্যা তো আমরা দেখতে পাচ্ছি না। অংশগ্রহণ করার পরেও যদি বিএনপির লোকজন ভোট না দিতে পারতো, তাহলে সেটা হতো শেখ হাসিনার অন্যায়। আমরা বুঝতাম যে আওয়ামী লীগ এখানে কারচুপি করেছে। কিন্তু যখন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিএনপিকে অনুরোধ করা হয়েছিল, তখন কিন্তু তারা নির্বাচনে আসেনি, তারা তাদের একঘেয়েমিপনা রেখে গেছে। এরপরে বাংলাদেশের ভূ রাজনীতিতে ভারতই এক নম্বর খেলাড়ি, এটা সবাই মাথায় রাখতে হবে। যে এখানে আমেরিকা, চায়না কিছুই করতে পারবে না। রাশিয়া তো সে ভারতকে অপেক্ষা করে কোনো কিছুই করতে আসবে না এখানে, সেটা তো আপনারা সবসময় মনে রাখবেন। অতএব যদি বাংলাদেশের উন্নয়ন হতে হয়, বাংলাদেশের মানুষ যদি শান্তি শৃঙ্খলার মধ্যে বাঁচতে চায়, তাহলে কিন্তু অবশ্যই একটা সুষ্ঠু এবং ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে,
বর্তমান সময় সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং মব হচ্ছে যেভাবে বাংলাদেশে মানে বিভিন্ন লোকের সম্পত্তি লুট দখল এগুলো চলছে কিন্তু বাংলাদেশে। তো বন্ধুরা, আজকের রিয়াকশন ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।